সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রায় দেড় যুগের ফ্যাসিবাদী শাসনের অবসান এবং ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা করেছে বাংলাদেশ। নির্বাচনের আগে সিইসি বলেছিলেন, প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন এটি। আর নির্বাচনের পর প্রথম সংসদ অধিবেশনেই এই নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মাইলফলক বলেছিলেন সংসদ সদস্যদের অনেকে। অথচ সাম্প্রতিক সময়ে এসে সরকার ও বিরোধী দল একে অপরের বিরুদ্ধে ফ্যাসিবাদী আচরণের অভিযোগ তুলছে। তাহলে নির্বাচনের ৬ মাস পর গণতন্ত্রের নতুন পথে কতটা এগুলো দেশ? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় গণতন্ত্রের পথে ৬ মাস। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ফজলে হুদা বাবুল, সংসদ সদস্য বিএনপি, অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জামায়াত ইসলামী বাংলাদেশ, এবং ডক্টর সৌমিত জয়দীপ, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব আজকের প্রধান শিরোনাম। লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, গ্রামে দিনের অর্ধেক সময় থাকছে না বিদ্যুৎ, দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর। এলএনজি টার্মিনাল মেরামতে ৭২ ঘন্টা বন্ধ থাকলে বাড়বে সংকট। রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই, এখনও চূড়ান্ত হয়নি বিএনপি প্রার্থী, জানালেন চিফ হুইপ। ২০ আগস্ট সরাসরি সম্প্রচার হবে ভোট গ্রহণ। বন্ধ ৩টি জুট মিল লিজ দিল সরকার, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চুক্তি সই। ১১,০০০ কর্মসংস্থানের আশা, বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। শেখ হাসিনা ও সাকিব দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেই হবে বিচার, জানালেন তথ্য উপদেষ্টা। প্রধানের স্বাভাবিক সফর নিয়ে অনুমান নির্ভর কথা না বলার আহ্বান। এবং এসএসসির ফল নিয়ে ভুল ব্যাখ্যার অভিযোগ মন্ত্রীর, বললেন কাউকে জোর করে পাস বা ফেল করানো যায় না, শতভাগ ফেল করা ৩১২ স্কুলের বিষয়ে ব্যবস্থার হুঁশিয়ারি। বাবুল ভাই, আতিক ভাই, সৌমিত, আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। বাবুল ভাই, যেহেতু আপনি ক্ষমতাসীন সরকার কিংবা ক্ষমতাসীন দলের সংসদ সদস্য, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আগামীকাল ১২ তারিখ এই নির্বাচন যেটি হয়েছে, যে নির্বাচনের মধ্য দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, সেটি ৬ মাস পূর্তি হতে যাচ্ছে। এই ৬ মাস পূর্তি হওয়ার প্রাক্কালে এসে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যে এই গণতান্ত্রিক স্বপ্ন অভিযাত্রার কথা বলে কিংবা কথা নিয়ে নির্বাচনটি হয়েছিল, বিএনপি সহ অন্যান্য দলগুলো যে গণতন্ত্রের কথা বলে, সত্যিকার অর্থে সেই গণতন্ত্র এই মুহূর্তে কি অবস্থায় আছে? গণতান্ত্রিক পথে আমরা কতটা এগিয়েছি? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ দুই আলোচক সহ আপনার এই জনপ্রিয় অনুষ্ঠান সময় টিভির সকল দর্শককে শুভেচ্ছা। গণতন্ত্রের অভিযাত্রার ৬ মাস পূর্ণ হতে যাচ্ছে, এই জন্য সকল দেশবাসী, বিশেষ করে আমার এলাকার মহাদেবপুর বদলগাছের সকল জনগণকে কৃতজ্ঞতা, আস্থা রাখবার জন্য। আপনি যে কথাটা, যে প্রশ্নটা তুলেছেন, সেটি হচ্ছে, আমি তো মনে করি খুব ব্যাপকভাবে গণতন্ত্রের জয় হয়েছে গত ৬ মাসে। আপনি যদি দেখেন তাহলে এমন একটা নির্বাচন হয়েছে যে নির্বাচনে কোনো রক্তপাত হয়নি। কারণ যারা রক্তপাতে বিশ্বাসী তারা পালিয়ে গেছে। এই নির্বাচনে আপনি দেখেছেন ব্যাপক হারে ভোট পড়েছে, যেটা অনেক দিন পর আমরা দেখতে পেয়েছি। এই যে গণতন্ত্রের যে অভিযাত্রা শুরু হয়েছে, এরপর আপনি দেখবেন যে যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা অন্যতম আদর্শের ভিত্তি, সেটা হচ্ছে গণমাধ্যমের মুক্ত চিন্তা, মুক্ত তথ্য প্রবাহ এবং গণমাধ্যমের অবাধ স্বাধীনতা। এটা নিশ্চিত হয়েছে, কারণ গণতন্ত্রের প্রথম ধাপই হচ্ছে, আমি মনে করি এবং আমার দলও মনে করে, সেটা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। আমার মনে হয় সেটি নিশ্চিত হয়েছে। গণতন্ত্রের দ্বিতীয় ধাপ যেটা, সেটা সবার কথা বলবার অধিকার। গণমাধ্যমের পরকে সকল জনগণ তাদের মন খুলে কথা বলতে পারছে। আপনি দেখবেন যে ৬ মাস পূর্তি না হতেই আমাদেরকে টেনে হেঁচড়েও নামাতে চেয়েছে বিরোধী দল।
আপনি দেখবেন বিরোধী দল অনেক বিক্ষোভ সমাবেশ করেছে বিভাগে বিভাগে। আপনি দেখবেন বিরোধী দল ওয়াকআউটও করেছে সংসদ থেকে। আপনি দেখবেন অতি সম্প্রতি বিরোধী দলের মাননীয় সংসদ নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব, উনি বলেছেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আপনি খেয়াল করবেন সরকারের পক্ষ থেকে আমরা সতর্ক হিসাবে নিয়েছি, আমরা কাজ করছি, এবং সেজন্যে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। যদিও তাদের হুঙ্কারগুলো খুবই কি বলবো, এটা এতটাই দ্রুত হয়েছে যে মানুষও একটু হতচকিত হয়েছে। সেটা তাদের নিজেদের স্ট্যান্ড। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সরকারটা গঠিত হয়েছে, আমরা মনে করি এটা তাদের অধিকার। আমি একটা কথা বলি যে ইসলাম ধর্মে তালাক হালাল কাজ, কিন্তু যতগুলো হালাল কাজ আছে এর মধ্যে সর্বনিম্ন স্তরের। তো গণতন্ত্রের বিরোধী দল সমালোচনা করবে, বিদ্রোহ করবে, ব্যঙ্গও করবে, হুঙ্কার দেবে, এমনকি সংসদ থেকেও ওয়াকআউট করবে। তো সংসদ থেকে ওয়াকআউট করা আমি মনে করি সর্বনিম্ন এবং সবার লাস্ট স্তর আমি মনে করি। সংসদীয় গণতন্ত্রের আমরা তো ধারা করছি, রাজনীতি করছি, সেটাও তারা এক্সারসাইজ করেছেন। এর পরবর্তীতে আমি যদি বলি, তাহলে গণতন্ত্রের সুফল জনগণকে দিতে হয়। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা নির্বাচন ইশতেহার করেছে। মাত্র 4 মাসে আমরা বেশ কয়েকটা জায়গায় আমাদের যে প্রতিশ্রুতি, যেমন ফ্যামিলি কার্ড, আমরা পাইলট প্রজেক্ট করেছি। আমরা ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের দলমতের বাইরে যেন সঠিকভাবে আমরা মানে ন্যায্যতার ভিত্তিতে আমরা যেন যিনি প্রাপ্য তাকে আইডেন্টিফাই করতে পারি, এজন্য আমরা শুমারি করছি। কন্ডিশন কি? ওই বাড়িটার ছবি নিতে হবে, যার সাথে ইন্টারভিউ করবে সেটা করতে হবে, এটা গুগলে আপলোড করতে হবে। আমাদের তো পার্লামেন্ট মেম্বাররা আছেন, প্রতিনিধিরা আছেন, তাদের থেকে তো লিস্ট নিতে পারতেন। তো আমরা ওই পর্যায়ে যে আমরা ট্রান্সপারেন্সি নিয়ে আসছি। তারপর কি আমরা বলেছিলাম আমরা 20,000 কিলোমিটার 80,000 কিলোমিটার খাল খনন করব। আমরা ইতিমধ্যে প্রায় 20,000 কিলোমিটার খাল খননে আমরা করেছি। এমনকি ট্রান্সপারেন্সির লেভেলটা আপনি দেখেন, আমার 2 উপজেলা থেকে 22% খাল খননের পর যে টাকা বেঁচে গেছে ফেরত দিয়েছি। এটাকে অনেকে অনেক বাজেভাবে চিত্রায়িত করেছে, কিন্তু এই খাল খননের ফলে মানুষ কি পাচ্ছে? পানি পাচ্ছে, বৃষ্টির পানি ধরে রাখছে খালগুলো। আপনার কৃষকের যে বিলের মধ্যে যে পানি জমাট হয়ে থাকতো সেটা এখন খালে আসছে, ধানটা ঠিক মতো হচ্ছে। তারপর কি এই খালে দেশি মাছ হচ্ছে। প্রতিবেশ যেমন আপনি কাঁকড়া, সাপ, কুচো, ব্যাঙ, যেগুলো আমাদের ফসলের পোকা খায়, যেগুলোকে এতদিন আমরা কীটনাশক দিয়ে শুধু মারতাম, সেগুলো এখন প্রাণ ফিরে পেয়েছে। এবং এটা নিয়ে অনেক মিডিয়াতে ব্যাপক রিপোর্টও হয়েছে, পজিটিভ রিপোর্টও হয়েছে। এরপর কি দেখুন, আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি ছিল, সেটা আমরা করেছি। তারপর কি আমরা বৃক্ষরোপণ প্রত্যেক বছরে 5,000 করে, আগামী এই 5 বছরে আমরা 25 কোটি 5 কোটি করে 25 কোটি যে গাছ লাগাবো, সেই হিসেবে এবার বৃক্ষরোপণ শুরু হয়েছে, আমরা করছি। ইতিমধ্যে প্রায় 30% আমরা করেছি। আপনি যদি আসেন 30% এই বছরের জন্য যেটি কৃষক কার্ডের কথা যদি আমি বলি, কৃষক কার্ডেরও আমরা পাইলট প্রজেক্ট শুরু করেছি। আপনি স্বাস্থ্যের কথা যদি বলেন, আমরা প্রত্যেকটা উপজেলার 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কেন্দ্রগুলোকে আমরা 100 শয্যা বিশিষ্ট ইতিমধ্যেই বলেছি। আমার উপজেলা আমি অবাক হয়ে গেছি, আমার নিজস্ব একটা ছোটবেলার ড্রিম ছিল নওগাঁ জেলার উপর দিয়ে একটা রেল লাইন হবে, কারণ আমাদের রেল লাইন নাই বললেই চলে। এখন চাঁপাইনবাবগঞ্জে আমনোরা থেকে নওগাঁর উপর দিয়ে আক্কেলপুর পর্যন্ত একটা রেল লাইন হচ্ছে,
এবং এইটার ইতিমধ্যেই সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়ে গেছে। আপনি প্রত্যেকটা জায়গাতে আপনি যদি দেখেন তো জনগণ রিলেটেড যে কাজগুলো সেগুলো আমরা শুরু করেছি। আপনি বলতে বিরোধী যাচ্ছেন যে দল বলতে সরকার যে পারেন। উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিয়েছিল সেটা সেগুলো হচ্ছে। বাস্তবায়ন করতে শুরু করেছে। ডেমোক্রেসির আপনার আরেকটা কাছে- কি সেবা, একটু সমালোচনা করি আমাদের, সেই সেবা কি? বিদ্যুৎ নেই, গ্যাস নেই, তেল নেই, তাই নয় কি? গ্যাস, বিদ্যুৎ, তেলটা এই এমন একটা আন্তর্জাতিক সময় আমরা পার করছি, এটা বিস্তারিত ব্যাখ্যা আপনার প্রথম অংশে আপনার স্টেটমেন্টেও দেখেছেন, এটা বলবার কিছু নাই। আমি দেশবাসীকে বলবো আমাদের আরও 72 ঘন্টা আমাদেরকে সাফার করাবে, কারণ একটা লাইন বিকল হয়ে যাচ্ছে। আজকে সবচেয়ে সরকার বেশি লোডশেডিং যতটুকু হয়েছে। পারছে অন্যান্য দেশের তুলনায় আমরা তারপরও কোপ আপ করে উই আর রানিং। এখন আমরা বলতে পারি না যে 17 বছরের দায় নিয়ে আমরা চলছি, তারা দায়ী, আমি সেটাতে যাচ্ছি না। আমি মনে করি জনগণের প্রত্যাশা আমাদের উপর, আমরা পারছি না, এই জন্য জনগণকে আমি বলবো আমাদেরকে আর অন্তত 2 সপ্তাহ সময় বাবুল দিতে ভাই, হবে। প্রতিমন্ত্রী নিজেও আজকে দুঃখ প্রকাশ করেছেন এবং আপনি নিজের জায়গা থেকে আপনিও দুঃখ প্রকাশ করলেন। আতিক ভাই অনেক কথাই বাবুল ভাই বললেন যেগুলো কিনা তাদের দলের যে সাফল্য এবং গণতন্ত্রের ধারায় বিরোধী দলের যে কার্যক্রমগুলো করার যে সুযোগ, সেই সুযোগ বিষয়ে বললেন। আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, নির্বাচনের পর জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন যে দেশের সুষ্ঠু নির্বাচন হয়েছে সেটা আমরা বলিনি, আমাদের অন্য কথা আছে, তবে নির্বাচনের ফল আমরা মেনে নিয়েছি। এবং আজকে রুহুল কবির রিজভী আহমেদ তিনিও একটা অনুষ্ঠানে বললেন যে বাংলাদেশের মতো রাষ্ট্রে শতভাগ সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। যেহেতু আমরা গণতন্ত্র নিয়ে কথা বলছি, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন অন্যতম একটি ভিত্তি, সেই জায়গা থেকে বিরোধী দলের একজন সদস্য হিসেবে কিংবা বিরোধী দলের একজন কর্মী হিসেবে আপনি কি মনে করছেন গণতান্ত্রিক যাত্রায় আমরা কতটা এগোলাম? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং যারা শুনছেন, আমরা সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, শুরুটা আমাদের ভালোই ছিল, ইলেকশনটাকে আমরা বলছি তুলনামূলক ভালো ইলেকশন হয়েছে। ফ্যাসিস্ট আমলের মতো তো ইলেকশন আর হয়নি, যেখানে ভোটারবিহীন ইলেকশন হয়েছে, মানুষ ইলেকশনে এসেছে, কিছু কারচুপি হয়েছে, এটা আমরা সবাই জানি, সেদিকে আমরা যাচ্ছি না। বাস্তবতা মেনেই তো আমরা শপথ নিয়েছি, সেখানে হলো সংসদীয় কার্যক্রম আমরা সেখানে পারফর্ম করার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু তারপরে যে 6টা মাস সময়, আসলে সেই ধারাবাহিকতা কতটুকু বজায় রাখা গেল সেটাই সবচেয়ে আলোচনার বিষয়। এবং প্রথম হচ্ছে আমাদের গণতন্ত্রের যে একটা মৌলিক জায়গা ছিল, আমাদের জনগণ তারা গণভোটে তারা মতামত দিয়েছিল। আমি একটা সরকারকে গণতন্ত্রের পক্ষে অনেক আপনি চাপাই যাচ্ছেন, তো সেই সরকার যখন প্রায় 70% মানুষের দেওয়া একটা ভোটকে তারা বলা যায় পুরোপুরি অস্বীকার করছে, এবং তারা সেই সংস্কার প্রক্রিয়া কোনোটা এখনো কাজ শুরু করে নাই, তো মোটা দাগে তো এই জায়গায় তো আমরা আসলে ব্যর্থ দেখছি। যেমন সংবিধান সংস্কার আপনি যদি গণভোটটাকে আপনি অ্যাড্রেস করতেন, অ্যাডমিট করতেন, এরপরে আপনি কাজ শুরু করতেন। জি, এখন পর্যন্ত কিন্তু গণতন্ত্রের যে একটা মূল সবচেয়ে শক্তিশালী জায়গা গণভোট, সেই জায়গায় তো সরকার আসলে তার ওয়াদা রক্ষা করতে পারে না। তারা নিজেরাই গণভোটের পক্ষে ভোট চেয়েছে, নিজেরাই মতামত দিয়েছে, আবার নিজেরাই সেখান থেকে সরে দাঁড়িয়েছে। দ্বিতীয়, আপনি দেখুন, আমি তো মনে করি 6 মাসে ওনারা গণতন্ত্রের কথা বলেছেন, কিন্তু ওনাদের যেই নির্বাচনী ইশতেহার বলেন কিংবা ওনাদের যে 31 দফা বলেন, যেই কমিটমেন্টগুলো ওনারা দিয়েছেন জনগণকে, যে আমরা আসলে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা উপহার দেব যেখানে দলীয়করণ থাকবে না, এই 6 মাসে কিন্তু আমার কাছে মনে হচ্ছে টেকসই উন্নয়নটা হয়েছে। ওনারা দলীয় ব্যক্তিদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসাতে পেরেছেন, যেই কাজটা ফ্যাসিস্ট আমল একটু সময় নিয়ে করেছে তারা 5 বছর, 4 বছর, 7 বছর পরে। মোটামুটি গত 6 মাসে আমরা এমন কোনো জায়গা দেখি নাই, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, পৌরসভা বলেন, জেলা পরিষদ বলেন, সিটি কর্পোরেশন আপনি বলেন, এরপরে পিএসসি বলেন, আবার আশ্রয়িত প্রতিষ্ঠানগুলো বলেন, আপনি বলুন তো কোনো একটা জায়গা কি বাদ পড়েছে যে জায়গায় ওনারা নিরপেক্ষ লোক বসিয়েছেন? ওনারা বলেছেন যে এই জায়গাগুলোতে ওনারা কখনো দলীয় লোক বসাবেন না, লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের যোগ্য লোকগুলো বসাবেন। কিন্তু আমরা দেখলাম ওনাদের দলে যারা নমিনেশন পাননি কিংবা যারা নির্বাচনে পরাজয় বরণ করেছেন, বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ বলেন, বিভিন্ন আপনার সংস্থা বলেন, সব জায়গাতে, ইভেন ছাত্র দলের নেতা তিনি এখন পোস্ট হোল্ড করেন, তিনি যখন কোনো উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব পান, তখন সেখানে আপনি গণতন্ত্র কিংবা আমি সুশাসন কিংবা আপনি নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা যোগ্য, আমি সেখানে যোগ্যদেরকে প্রাধান্য দিবেন, এটি কিন্তু বলার কোনো সুযোগ নাই। নেক্সট হলো দেখেন, এখানে অনেকগুলো জায়গাতে আপনি দেখেন গতকাল থেকে আলোচনা চলছে, যেই সংস্কারটুকু হয়েছিল, আমি জুলাই সনদ বাদ দিলাম, এটা একটু পরে আসুক,
মিনিমাম যে সংস্কারগুলো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কারা গভর্নিং বডির সভাপতি হবেন, একটা যোগ্যতা ঠিক করা হয়েছিল আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, সেই যোগ্যতা শিথিল করা হয়েছে। এরপরে আপনার শিক্ষক নিয়োগের একটা বিধান ছিল যে কীভাবে এনটিআরসি তারা শিক্ষক নিয়োগ দিবেন। দেখলাম যে আমরা গতকাল থেকে ব্যাপকভাবে সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে তারা সে সুপারিশ করবে না। তার মানে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতিরও তার শিক্ষকতার যোগ্যতা নাই, আবার তার হাতে আপনি দিচ্ছেন কোথায় কোন শিক্ষক নিয়োগ হবে। তো যেটি একদম মিনিমাম সংস্কার আমরা বলি, সেগুলো কিন্তু তারা সেখান থেকে বেরিয়ে এসেছেন। এরপর যদি আমরা বলি দেশ বুতুরে বিল, এটা উনি বলেছেন, এটি চলছে। জ্বালানি সংকট দেখিয়েছেন, দাম বাড়িয়েছেন, বিদ্যুতের দাম বাড়িয়েছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন, এলপিজির দাম বাড়িয়েছেন, দ্রব্যমূল্য এখনও নিয়ন্ত্রণ করা যায়নি, চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি সমানে চলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি চলছে। তাহলে আপনি আমাকে বলুন যে আমরা আসলে কোথায় বলবো? মানুষ যে একটা পরিবর্তন চাচ্ছে, মানুষ যেটা সুশাসন আশা করেছিল, আসলে কি বিগত 6 মাসে, হ্যাঁ আমরা একটা জায়গা স্বীকার করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিছুটা তার, এটা আমরা অস্বীকার করি, তিনি তার সহজ সরল জীবনযাপন করছেন, তিনি মানুষকে ট্রাফিক সিগন্যাল, এটা একটা পরিবর্তন ঠিক। কিন্তু আমাদের রাষ্ট্রের যে পরিবর্তনটা আমরা আশা করেছি আসলে, যেটা বিএনপির মহাসচিব বলেছেন যে প্রধানমন্ত্রী ছাড়া বাকি সব আগের মতোই আছে। তো রাষ্ট্র ক্ষমতা আপনারা সেখানে আছেন, যদি সব আগের মতোই থাকে, তো রাষ্ট্র যারা নেতৃত্ব দিচ্ছেন, পরিচালনা করছেন, তাদের সেখানে আসলে কতটুকু তারা সেখানে ভূমিকা পালন করছেন। আপনার তো দায়িত্ব, দুর্নীতি যে করবে তাকে আপনি ধরবেন, তা ধরছেন না। আপনি এই কয় মাসে আমাদের স্বাধীন যে বিচার বিভাগ কথা আমরা বলি, ওনারা বলেছেন যে সুপ্রিম কোর্ট সচিবালয়, এটা আমাদের সবার প্রত্যাশা ছিল, যেই বিচার বিভাগকে ব্যবহার করে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, বর্তমান প্রাইম মিনিস্টারকে সাজা দেওয়া হয়েছে তো জামাত নেতৃত্ব সাজা দেওয়া হয়েছে। আমরা বলেছি যাতে কোনো দল বিচার বিভাগ হস্তক্ষেপ করতে না পারে, কিন্তু আমরা দেখলাম শুরুর দিকে এসে আমাদের যে সুপ্রিম কোর্ট সচিবালয়ের যে আদেশটা ছিল ওনারা বাদ করবেন, নতুন করে করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সবার সাথে আলাপ করে, অনলাইনে দিয়ে মতামত নিয়ে, সবার পরামর্শ অ্যাকোমোডেট করে যে আইনগুলো হয়েছে, যেগুলো মূলত সংস্কারের একটা গুরুত্বপূর্ণ পার্ট। যেমন মানবাধিকার, এখন আপনি হলো আইন করছেন, মানে আপনি গুম প্রতিরোধ আপনি আইন করছেন, তো যেখানে বলা হয়েছে যে কি পুলিশের কাছে অভিযোগ দেবে, আবার অভিযোগ প্রমাণ না হলে তাকে সাজা ভোগ করতে হবে। সম্ভব যেই সংস্থা গুম করবে, লুকাই ফেলবে, যদি তার কাছে অভিযোগ দেন, এটা তো আওয়ামী লীগ আমলও ছিল, এটা তো ছিল যে মানুষ যখন তার পরিবারের সদস্যদেরকে হারিয়ে ফেলে, অসহায় থাকে, পুলিশ তখন তাকে করবে না সেখানে। তারপরে আপনি নতুন করে আইন আনতেছেন, যে আইনের সুফল জনগণ কিন্তু পাবে না, মানুষ যাবে না। তো আপনি দেখুন তো কয়টা অভিযোগ পুলিশ আমলে নিয়েছে বিগত সময়ে, মানে গুম খুনের বিষয়ে আমলে নেয় না। বাংলাদেশের পুলিশ মামলা নিতে চায় না, আমাদেরকে কোর্টে সরকারি দল কত হামলা করে, মামলা পুলিশ নেয় না, আমাদের কোর্টে মামলা করতে হয়। আবার আপনি সেটা দিচ্ছেন যে পুলিশ তদন্ত করবে, তার মানে গুম হবে ঠিকই, কিন্তু মানুষের যে প্রতিকার পাওয়া, সাহস করে যাওয়াটা, নিরপেক্ষ তদন্ত কমিশন না হলে সেখানে আসলে পুলিশ দিয়ে, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে মানুষ গুমের প্রতিরোধ হবে। আপনি সাদা দিচ্ছেন মানে মৃত্যুদণ্ড ঠিক আছে, মানুষ আসবেই না পুলিশের কাছে, কারণ পুলিশ তো সেখানে অপরাধটা করবে, আইনশৃঙ্খলা কমিশন অপরাধটা করবে। আসলে দৃশ্যমান আমরা, ওনারা যাই বলুন, ওনারা আমাদের আন্দোলনে বলতেছেন তো, বিরোধী দলের আন্দোলনে কিন্তু মূল ইস্যু একটাই এখন পর্যন্ত, বাকিগুলো ইস্যুর সাথে যোগ হচ্ছে। আপনারা গণভোটের রায়টাকে মেনে নেন, সংস্কার প্রক্রিয়া কাজটা শুরু করেন, সংস্কার পরিষদে দেখবেন যে আমরা তো মাঠে থাকবো। ছোট্ট প্রশ্ন করতে চাই, আপনি বলছিলেন যে দৃশ্যমান কিছু দেখছেন না, কিন্তু যে জামায়াত ইসলামী এবং তার সহযোগী কিংবা তাদের সাথে জাগরত দলীয় জোটের অন্য দলগুলো আছে, তারা বিরোধিতা করছে কিংবা রাজপথে স্বাভাবিক জীবনযাপন করছে, তো আমরা যেই ফ্যাসিবাদী আমল থেকে পার হয়ে নির্বাচন করলাম, সেই নির্বাচনের যে 6 মাসে, এটি কি আপনার কাছে কোনো ধরনের অর্থ বহন করে কিনা? দেখুন, বিএনপি দীর্ঘ সময় পরে ক্ষমতা, একটা সরকার ক্ষমতা এসে কিন্তু সে আচরণ করতে পারে না, ঠিক না? সময় লাগে। ফ্যাসিবাদ কিন্তু দূরেই হয় না, এটা আস্তে 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 ক্ষমতা ফ্যাসিবাদ হয়েছে। এখন 6 মাসে কি এটা আপনি আশা করেন, আমরা তো আশা করি না, যাতে করে এই অবস্থাটা আমাদের, তারপর বলছি আমরা, যাতে কোনো সরকার তার ক্ষমতা কুক্ষিগত করে আচরণ করতে না পারে, তাদের আমাদের সংস্কার দরকার। আমরা তো বলেছি যাতে আওয়ামী লীগ দেখেন, তারা প্রথমে একভাবে ছিল, আস্তে 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 14 ভাতা আবার তারা সিরিয়াস হয়েছে, তার 18 ভাতা তারা আরও সিরিয়াস হয়েছে। তো আমরা মনে রাষ্ট্রের সংস্কারটা হয়ে যায়। আমি বারবারে সব শোতে বলি যে আমাদের বড় দলের সমস্যাটা কোথায়, ওনারা তো এখন 50% মানুষের সমর্থনটা পেয়েছেন, যদি সংস্কারটা হয় ওনারা তো ক্ষমতা থাকবেন, তো কেন এতগুলো ওনারা আসলে বয় করছেন?
যে প্রক্রিয়া ওনারা সবাই ছিলেন, ওনারা ঐক্যমত্য কমিশনার সবাই সেখানে সম্পৃক্ত ছিলেন। তো আমরা মানে অবাক হচ্ছে আসলে সমস্যাটা কোথায় আসলে। আতিক ভাই, আপনাকে এই ধন্যবাদ। সমস্যাটা আমরা জানতে চাই এই কেন সমস্যার ওনারা এই বিষয়ে ক্ষেত্রে আমরা আসলে বাবুলদের এত কাছ বড় থেকে ইস্যু জানবো। করছেন। তবে তার আগে ডক্টর সৌমিত জয়দীপ, আপনি শিক্ষকতা করছেন, রাজনৈতিক লেখালেখি আপনি করেন, বিভিন্ন জায়গায় আপনি কথা বলেন। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে সত্যিকার অর্থে তো নিরপেক্ষতা একটা আপেক্ষিক শব্দ, কিন্তু তুলনামূলকভাবে যেহেতু কোনো সরাসরি রাজনৈতিক দলের সাথে আপনি যুক্ত না, আপনার কাছে কি মনে হচ্ছে বাংলাদেশ এই 6 মাসে আসলে গণতন্ত্রটা কতটা পুনরুদ্ধার হয়েছে, কিংবা গণতান্ত্রিক যাত্রাটা কতটা মসৃণ আছে এই মুহূর্তে? জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যুযুধান দুটি পক্ষের মাঝখানে আমি এখন একটা করাত কলে বসে আছি। তো আপনি যেটা বললেন যে আসলে নিরপেক্ষ বলে তো আসলে কিছু নাই। মানুষ অ্যারিস্টটলের কাছ থেকে ধার করে নিয়ে বলতে হবে যে মানুষ মাত্রই রাজনৈতিক জীব, ফলে আমারও একটা রাজনৈতিক অবস্থান আছে। এখন সেটা মানে ধরেন বাংলাদেশের সাপেক্ষে যদি বলি, আমার মানে সবসময় এটা হয় যে মানে ধরেন যে আমি যেই দল করব, ভুল করি বা শুদ্ধ যাই হোক, আমি সেই দলের হয়ে হাল ধরবো, এটাই তো স্বাভাবিক। তো যারা রাজনীতিক তারা সেই কাজটাই করেন স্বাভাবিক। কিন্তু মানে ধরেন একটা একটা ধরেন যে মানে জেনারেল মানে পারসেপশন, যদি পাবলিক পারসেপশন, সেটা হলো যে আমার সবসময় রাজনীতিকদের কথা শুনলে মনে হয় দ্বিজেন্দ্রলাল রায়ের সেই নন্দলাল কবিতাটার কথা, যে নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন। তো রাজনীতিকরা তো আসলে তাদের চড়াই উতরাই থাকে, তাদের এমন না যে সব কিছু খুব সরল রৈখিক হয়। ফলে আপনার ধরেন ওই জায়গা থেকে চিন্তা করলে তারা যখন বলেন তখন আমি করলে ভালো আর উনারা করলে খারাপ, এরকম একটা সবসময় ব্যাপারটা থাকে আর কি। এখন এই যে 6 মাস আমি ধরেন যে মানে আমি যারা সহ আলোচক তাদের কথা ধরেই বলছি যে বাংলাদেশকে আসলেই একটা আদর্শ রাষ্ট্র, মানে আপনি গণতন্ত্রের যে বিচার করবেন সেই বিচার করার জন্য বাংলাদেশকে আসলে একটা মানে আদর্শ রাষ্ট্র হিসেবে আমরা চিন্তা করতে পারি। মানে গণতন্ত্রের যারা বড় বড় ছবক দেয় যেসব রাষ্ট্র, তারা কি আদৌ আসলে আদর্শ রাষ্ট্র হয়ে উঠতে পারছে? ফলে এইটা একটা কিন্তু খুব আপেক্ষিক বিষয়। আমি আসলে কোনটাকে, তারপর তো আমরা গণতন্ত্রের পথেই হাঁটছি এবং হ্যাঁ, হাঁটতে আমি হবে ওই জায়গায় আমাদেরকে। আসছি যে আমরা আদর্শ রাষ্ট্র কিনা। ফলে ধরেন যে 6 মাসে আপনি যখন মানে ধরেন এত একটা দুর্দণ্ড প্রতাপশালী রেজিমের মানে চলে যাওয়ার পরে আপনি যখন 6 মাসের মধ্যে বলবেন যে এই সরকারকে আমরা ফেলে দিব, হ্যাঁ, তখন কোথায় জানি একটা মনে হয় যে আপনার মনোভাবটা হলো যে দেশের জনগণ যখন চায় যে একটা স্থিতিশীল রাষ্ট্র এবং সরকার, তখন আপনি জনগণের যে আকাঙ্ক্ষা সেটার বিপরীতে অবস্থান নিচ্ছেন। সংসদ তো আছে, সংসদে আপনি ওয়াকআউট করবেন, সংসদে আপনি বিরোধিতা করবেন, তাহলে আর নইলে সংসদের সৌন্দর্যটা কোথায়? অনেকেই এটা মজা করে বলছে যে সংসদের আর আগের সেই আনন্দটা পাওয়া যাচ্ছে না সংসদে। এটা ঠিক যে মানে যারা এই 17 বছরের পরে যারা আসলে নির্বাচন করেছেন, সংসদে গিয়েছেন, অনেকে প্রথমবারের মতো গিয়েছেন, এমন দেখা গেছে যে স্পিকারকে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে হচ্ছে, যে এটা করা যাবে না, ডুস অ্যান্ড ডোন্টস তাকে বলে দিতে হচ্ছে। ফলে আমরা গণতন্ত্রের 6 মাসের চেয়ে আমরা বরং ওই জায়গাটাতে মানে আলাপটা করতেও পারি যে পার্লামেন্টেরিয়ান যে সিস্টেমে আমরা আছি, সেই পার্লামেন্টেরিয়ান সিস্টেমে আসলে প্রকৃত পার্লামেন্টের যে সংস্কৃতি হওয়ার কথা, সেই পার্লামেন্টেরিয়ান সংস্কৃতি বা পার্লামেন্টের বা সংসদীয় সেই রীতিনীতিগুলো আসলে আছে কিনা, এটা হলো এক। 2 নম্বর বিষয় হলো যে ধরেন আমি সত্যিকার অর্থে বাবুল ভাইকে ওই জায়গা থেকে ধন্যবাদ জানাবো যে তিনি একটা সমালোচনা করছেন শেষে, এবং আজকে মন্ত্রী মহোদয়ও সেটা বলছেন, বিশেষ করে বিদ্যুতের যে পরিস্থিতি, হ্যাঁ, যে আসলেই মানে ধরেন আমরা কেন্দ্রে বসে প্রান্তের অবস্থা বুঝতে পারছি না। আমরা কেন্দ্রে এসি ঘরে বসে মানে ধরেন তারপরে আলোকোজ্জ্বল শহরে বসে প্রান্তে কি দুর্দশা এটা বুঝতে পারছি না। এখন এটার কি ক্ষতিটা হবে? একটা তো হলো ধরেন পরীক্ষা, বাচ্চা কাচ্চা পড়ালেখা, আমরা এক ধরনের স্বস্তিদায়ক মানে পরিবেশের মধ্যে থাকি, কিন্তু আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়ছে, মানে দ্রব্যমূল্য কিন্তু ব্যাপক ঊর্ধ্বগতি।
বাজারে যাওয়া ঢাকার যাচ্ছে বাইরে না। আজকে যেমন 3,000 3,500 মেগাওয়াট লোডশেডিং করতে একদম। হয়েছে এবং ঢাকার বাইরে অনেক ক্ষেত্রে কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে হ্যাঁ, এবং উৎপাদন সরকার বন্ধ চেষ্টা হচ্ছে। করছে। রাইট, কারখানা শুধু একটা দিক, আরেকটা দিক হলো আপনি কৃষি ক্ষেত্রে এই যে এত যদি বিদ্যুতের বিভ্রাট ঘটে, সেচের সমস্যা, সেচের জি। সমস্যা হবে। ফলে আমরা আসলে জানি না যে আগামী 6 মাস পরে মানে কি কোন পরিস্থিতিতে হবে। এটা হলো একটা জিনিস। আরেকটা জিনিস হলো যে এটা তো খুব মানে সবাই বলছে, রাইটলি পয়েন্টেড আউট, যে আপনার এমন একটা পরিস্থিতিতে এই সরকারকে ক্ষমতায় আসতে হয়েছে যখন কিনা মানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ লেগে গেল। এখন এইটার যে সার্বিক পরিস্থিতি, এটার আসলে বিকল্পও তো কিছু নাই। আপনি আসলে কি করবেন? এখন বিকল্প তো সরকার একটা ব্যবস্থা করার চেষ্টা করছে যে বেসরকারি খাতে জ্বালানিকে ছেড়ে দেওয়া এবং তার জন্য নীতিমালা তৈরি করা। এটা নিয়েও আবার বিরোধী দলের পক্ষ থেকে সমালোচনা আছে। তো সেই বিষয়টিকে আপনার কাছে কিভাবে দেখছেন আপনি? বেসরকারীকরণ করলে কি সব কিছুর সমাধান হবে? হয়েছে আদৌ? মানে বিদ্যুৎ খাত কি মানে আপনার পরিপূর্ণভাবে জাতীয়করণের অবস্থায় আছে? নেই তো। কুইক রেন্টালের মাধ্যমে হ্যাঁ, আছে তো। বিদ্যুৎ খাত আছে। বেসরকারি তো সেখানে খাতে ছিল তাহলে কেন অনেকখানি। হচ্ছে না এখন? আপনার কথা হলো সাপ্লাই চেনটা যদি ঠিক না থাকে, তাহলে আপনি এটা যত কিছুই করেন, জাতীয়করণ, সরকারিকরণ, যাই কিছু করেন, আপনার হাতে যখন হলো স্টেক নেই, হ্যাঁ, তখন আপনি আসলে কিছু করতে পারবেন না। এখানে সমস্ত রাজনীতিটাই বড় বড় রাষ্ট্রগুলো দ্বারা নিয়ন্ত্রিত। বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, সেখানে আমরা আসলে আপনার কতটা স্বাধীন আমাদের পলিসি নেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, আন্তর্জাতিক পরিমণ্ডল হিসেব করলে, সেটা নিয়েও আমাদের বিবেচনা করার মনে হয় সুযোগ আছে বা দরকারও আছে। বিষয়টা চট করে আমি বলে দিতে পারি না বা আমরা এই সিদ্ধান্তে আসতে পারি না যে সব কিছুই আসলে খারাপ চলছে। আরেকটা দিক ধরেন যে এই সমালোচনা আছে যে হঠাৎ করেই কেন এত কিছু সমস্যা থাকতে খাল খনন, বৃক্ষরোপণ এইসব নিয়ে সরকার বা ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড, বিষয়টা হলো যে আপনার সব কিছু তো তার যেহেতু ম্যান্ডেট জনগণ তাকে দিয়েছে, তার যেসব প্রাগ্রাধিকার, প্রতিশ্রুতি এবং অগ্রাধিকার, সেই জায়গাতে আসবে। খাল খনন এবং একটা বৃক্ষরোপণ, এটা তো খুবই চমৎকার একটা মানে ধরেন যে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে। কথাটা হলো যে আপনি কতটা পারবেন। এখন ধরেন আমরা যখন খাল খনন এবং বৃক্ষরোপণের কথা বলছি, তখন এই প্রসঙ্গটা সত্যিকার অর্থে আসবে, নদীগুলো কি দখলমুক্ত করা গেছে? বিশেষ করে ধরেন আমরা যখন কেন্দ্রে বসে প্রান্তকে দেখি, তখন কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি যে ঠিক কেন্দ্রে এই ঢাকা শহর যেই নদীর তীরে ছোটবেলা থেকেই পড়েছি, তো যে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, তার শাখা প্রশাখা সহ আপনি দেখেন তো এই নদীটাকে আসলে দখলমুক্ত করা গেছে কিনা, কারা এইটার পিছনে আসলে আছে, কেন দখলমুক্ত করা যাচ্ছে না, কেন কেন্দ্র থেকে এটা শুরু হলো না? সবকিছু যদি কেন্দ্র থেকে শুরু হয়, তাহলে নদী দখলমুক্ত ঢাকা মানে কেন্দ্র থেকে শুরু করা গেল না কেন? এটা কিন্তু খুব মানে আমি ভাবছি এইভাবে, কারণ প্রত্যেক দিন এই নদীর পার দিয়েই আমাকে আসলে বিশ্ববিদ্যালয়ে যেতে হয়, তো আমি দেখি এটা। হ্যাঁ, তারপরে ধরেন যে এই সাম্প্রতিক সময়ে এটা খুব ভালো উদ্যোগ যে সরকার চিন্তা করছে যে ঢাকাকে নদীপথে আসলে যুক্ত করবে। তাহলে নদীপথে যুক্ত করার ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা আছে? তার একটা বড় সমস্যা কিন্তু আমি ইতিমধ্যে বললাম যে আপনার নদীকে দখলমুক্ত না করা পর্যন্ত আপনি ওই জায়গায় যেতে পারবেন না। এখন আমি একটা শেষ কথা ধরেন এই জায়গা থেকে বলি যে আমরা তো নির্বাচনী গণতন্ত্রের কথা বলছি, কিন্তু নির্বাচনই কি একমাত্র ইন্ডিকেটর আপনার গণতন্ত্রের? তা তো নয়। আমরা একটা নির্বাচন পেয়েছি, এটা ঠিক, কিন্তু এর বাইরে কি আমরা দেখছি না যে ধরেন প্রান্তিক যে জনগোষ্ঠী, সেটা যে কোনো অর্থেই হোক, তারা আসলে কতটা এই দেশে স্বাধীনভাবে বসবাস করছে, তাদের মানে চিন্তার ভাঁজ কি তাদের মধ্যে নেই? প্রান্তিক জনগোষ্ঠী বলতে ধরেন গণতন্ত্রে আপনি যখন বলবেন যে ধরেন একটা সময় বলা হয়েছে না যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ, এখন একজন মিলেনিয়ারকে আর আমার মতো একজন শিক্ষকের মানে ধরেন মানে বেতন আপনি যখন যোগ করে একটা হলো মানে অ্যাভারেজ করবেন, তখন এটা কিন্তু খুব একটা বিব্রতকর পরিস্থিতি। আমাদের দেশের যারা সত্যি প্রান্তিক জনগোষ্ঠী, শ্রেণীগতভাবে, ধর্মগতভাবে, জাতিগতভাবে, তারা কতটা ভালো আছে, এইটা দিয়ে নির্ভর করবে মানে বিচার করা যে বাংলাদেশে আসলে গণতন্ত্র কী অবস্থায় আছে। এটুকু বলে আমি আপাতত রাখছি। জয়দীপ, আপনাকে ধন্যবাদ। ডক্টর জয়দীপ, আপনি যেটা বলেছেন এবং আতিক ভাইয়ের একটা কথা ধরে আমি শুরু করি। আতিক ভাইয়ের পুরো আলোচনা শুনে আমার কাছে মনে হয়েছে যে পরিবেশ ভালো আছে, কিন্তু পরিবেশ খারাপ হতে কতক্ষণ লাগতে পারে, কিংবা একটা সময় গিয়ে যদি সংস্কারগুলো না হয়, গণভোটের রায় যদি বাস্তবায়ন করা না হয়, তাহলে আসলে নির্বাচনের কোনো অর্থ নেই। এই নির্বাচন কিংবা গণতান্ত্রিক যাত্রাটা আসলে অর্থহীন তার কাছে মনে হচ্ছে। বাবুল ভাই,
আতিক ভাই বর্ষিয়ান মানুষ এবং শ্রমিক সংগঠন দেখেন, ঢাকার রাজনীতি করেন, আমরা গ্রামের রাজনীতি করি, সেক্ষেত্রে আতিক ভাইয়ের অবশ্যই এমপিরা অভিজ্ঞতা আমার অলওয়েজ চেয়ে জাতীয় লিডার, আমার হয়তো একটু বেশিই থাকবে। এমপিরা অলওয়েজ জাতীয় এবং লিডার। আমার উনি খুব সুন্দর করে হাসেন, আমার খুব প্রিয় বড় ভাই আতিক ভাই। বড় ভাই তো আতিক ভাই কিছু একটু আবার কন্ট্রাডিক্টরি কথা বলছেন, ওটা আমি একটু বলতে চাই। উনি ফার্স্টেই বললেন নির্বাচন তুলনামূলক ভালো হয়েছে, আবার উনি বললেন কিছু কারচুপি হয়েছে। আসলে সমস্যাটা কোন জায়গায় এটা আমি বুঝিনি, যদি একটু পয়েন্ট আউট করেন। ওনারা বলেছেন যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন হ্যাঁ আমরা নির্বাচন ইঞ্জিনিয়ারিং করেছি। এই ইঞ্জিনিয়ারিংটা কাদের মাধ্যমে করেছি? জনগণের মাধ্যমে। এমন ইঞ্জিনিয়ারিং করেছি যে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, এই ইঞ্জিনিয়ারিংটুকু আমরা করেছি। এখন আসেন, আপনি খেলায় নেমেছেন, রেফারি মেনেছেন, মাঠ মেনেছেন, দর্শক মেনেছেন, কোন টেলিভিশন চ্যানেল প্রচার করবে সেটাও মেনেছেন, আপনি লাইন্সম্যানও মেনেছেন, বার পোস্টের মাপও মেনেছেন, অপরপক্ষের সবার ডোপ টেস্টও করেছেন, খেলায় আপনি হেরে গেছেন। এখন কি বলবেন? মেসিও হেরে যায়, কিন্তু মেসি মেনে নাই, এটাই ডেমোক্রেসি। এবং ওনারা মেনে নিছেন, এটা বদান্যতার কিছু নয়, ওনাদেরকে জনগণ পরাজিত করেছেন ভোটের মাধ্যমে। 2 নম্বর কথা সেটা হচ্ছে, ওনারা আরেকটা কথা বলেছেন, জনগণ যেটাতে ভোট দিয়েছে ওটা মেনে নিন। সেটা কি? গণভোট। গণভোট মেনে নিয়েই তো আমরা জুলাই সনদকে লিগ্যাল ভ্যালিডিটি দিচ্ছি। এখানে আবার কিভাবে মানতে হবে? প্রত্যেকটা জনগণের কাছে যে বলতে হবে আমি আপনার গণভোট মেনেছি, গণভোট মেনেছি, গণভোট মেনেছি। গণভোটের 4টা পয়েন্ট যদি আপনি দেখেন, রাতের আধারে হাফ পয়েন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে। সরকার তো 18 বছরের এনসিপি জামাতের ছিল, এটা সবাই প্রকাশ্য। 3.5-4 দিন লেগেছে শুধু ঢাবির ভোটের ইলেকশন গণনা করতে। 18 মাস না ঢাকা না, বিশ্ববিদ্যালয় 18 বছর 18 মাস এনসিপি জামায়াতের ভোটের হ্যাঁ গণনা কাল ছিল 4 দিন, 3-4 দিন হ্যাঁ তা তো লেগেছে। ছিলই, হ্যাঁ ওটাই আমি হ্যাঁ বলছি। সেটাই। আপনাদের সময় তো জাহাঙ্গীরনগরের ভোটের গণনার কাল ছিল 3-4 দিন। অনির্দিষ্টকাল, হ্যাঁ। অনির্দিষ্টকাল, হ্যাঁ। রাজশাহী একই জিনিস, মাত্র ভোটার কত ছিল? 10, 20, 30, 40, 50, 1 লাখই হইল। তো কাজে আপনারা কোন দল চালিয়েছেন, এটা কোন দল বলছি, কোন দল বলিনি, কোন দল চালিয়েছেন এটা আপনারা ভালো জানেন। 3 নাম্বার হচ্ছে 11 দফা, 31 দফা। আরে ভাই 31 দফা আমরা জনগণকে দিচ্ছি, একটু ধৈর্য ধরেন, আরো 4.5 বছর আছে। আমরা কি করব? জনগণের কাছে বিএনপি জন্মের থেকে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে প্রত্যেকটা পালন করেছে। কাজে আমাদের দলীয় 31 দফা নিয়ে আপনাদের এত উদ্বিগ্ন হবার কিছু নয়। বিএনপি একটা বৃহৎ দল, বিএনপি 31 দফা অনুযায়ী কাজ করবে। দলীয় ব্যক্তিদের স্বার্থের গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসায়নি রে ভাই, কয়েকটা কর্পোরেশনে বসিয়েছে, কারণ সেখানে ফ্যাসিস্টগুলো চলে গেছে। হ্যাঁ, আমাদের প্রতিশ্রুতি ছিল 31 দফা অনুযায়ী সাংবিধানিক কোনো পদে দলীয় মনোনয়ন আমরা দিব না। সেইটা হলে 2-1টা বলেন আপনারা, সেটা আমরা মেনে নেব। এখন কর্পোরেশনগুলো ফাঁকা, আমাদের যারা বসিয়েছেন, জনগণ বিএনপিকে রায় দিয়েছেন, বিএনপির যাদেরকে বসিয়েছে তারা সবাই খুব অভিজ্ঞ, কোয়ালিফাইড, লেখাপড়া জানা। আমার এখানে 1 বছরের জন্য আমি তো সরকার চালাবো, জনগণের কাছে তো আমি লায়েবল। সো লেট মি ডু দ্যাট। হ্যাঁ, আপনি বলতে পারেন পুলিশ নিয়োগে ছাত্র দলের সবগুলোকে ঢুকিয়ে দিয়েছে, এরকম একটা সারা বাংলাদেশে যে কনস্টেবল নিয়োগ হলো দেখাতে পারবেন? আপনি যে হ্যাঁ বলতে পারেন বিভিন্ন অফিস আদালতে যেগুলো পরীক্ষার মাধ্যমে হচ্ছে, কোনো একটা জায়গায় অনিয়ম হয়েছে, সেটা আপনি বলতে পারেন। আমরা বলেছি রাষ্ট্রীয় এবং সাংবিধানিক যেসব পদ সেগুলোতে আমরা কোনো দলীয় লোক দিব না, এটা 31 দফায় আমরা বলেছি। 2 নম্বর কথা হচ্ছে যে লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে একই অবস্থা, জনগণ শাসন পাচ্ছে না। এখনো কি আওয়ামী ফ্যাসিস্টিজমে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদেরকে আমরা বসাইনি? আপনাদেরই তো 11 দলের জোট, এনসিপি তো তাদের কমিশনারদের, আওয়ামী কমিশনারদের নিয়ে মিটিং পর্যন্ত করেছে। আমরা কেন দিয়েছি এই সুযোগটা তাদেরকে চেয়ারম্যান হিসেবে কাজ করার জন্য ইউনিয়ন পরিষদের? কারণ আমার লোকাল গভর্নমেন্টের আমার সেবাটা দরকার। আগামীবার আপনারা আসেন, চেয়ারম্যান নির্বাচিত হন, দায়িত্ব নেন,
তো আমি তো রাষ্ট্রটাকে তো ছিন্ন ভিন্ন করতে পারবো না। এ রাষ্ট্রের জন্য তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবনকে বাজি রেখেছে, ম্যাডাম খালেদা জিয়া বাজি রেখেছে, শত শত লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা জীবনকে বাজি রেখেছে। 9 মাস ধরে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নারীর ইজ্জত গিয়েছে, বহু মানুষের ঘরবাড়ি হারিয়েছে, জি, বাবুল ভাই, আমাদের রক্ত সময় একদম দিয়েছে। শেষ দিকে চলে কাজে এসেছে। আমরা তো এই রাষ্ট্রকে ছিন্ন ভিন্ন হতে দিব না। তৃতীয় কথা হচ্ছে NTRC -র মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা NTRC, জি। প্রতিষ্ঠানে। শোনেন, এই এনটিআরসি আওয়ামী লীগের আমলে হয়েছে না? আওয়ামী লীগের আমলে হয়েছে, তাই না? এরপর কি আমাদের সময়, NTRC আমার তো আগে সময়, থেকেই আতিক ছিল। ভাইয়ের সময়, ওনার সময় স্কুল কি ম্যানেজিং কমিটি দিয়ে চলতো না? চলতো তো নাকি? শিক্ষক তো তখনও কাজ করতো, লেখাপড়া তো ছিল তখন। এনটিআরসি আসার পর কি লেখাপড়া ছিল? এখন আপনি পড়ালেখার গুণগত মান নিয়ে কথা বলতে পারেন। সরকার, এটাও তো একটা প্রসেস, ডেমোক্রেটিক প্রসেস। একটা চেয়ারম্যান, সে একজন বিচারক, সে একজন বিচারক, বিচার করছে গ্রাম্য আদালতের, হি ইজ এ জাজ দেয়ার। আর একটা ম্যানেজিং কমিটির, তারা একটা পরীক্ষা কমিটির মাধ্যমে প্রশাসনকে নিয়ে তারা নিয়োগ দিতে পারবে না। ডিসেন্ট্রালাইজেশন অ্যাডমিনিস্ট্রেশন তো হতেই পারে, আমি জানি না এটা কত দূর। উনি বলেছেন, আমি গ্রামে ছিলাম, কাজে উনি সচিবালয়। জাস্ট হলে আপনাকে বলি যে এনটিআরসি হয়েছে মার্চ 2005-এ। আচ্ছা, না, উনি যেটা বলতে যাচ্ছিলেন যে এনটিআরসির মাধ্যমে না, শিক্ষক এনটিআরসি নিয়োগের তো যে ধারা, থাকবে এখনো। শিক্ষক নিয়োগ যেটা, নিয়োগের সুপারিশ করবে না, নিয়োগের সুপারিশ করবে না বলছে। এনটিআরসি থাকবে, কারণ তাদের মাধ্যমে সে কোয়ালিফাইড হবে, যে পাউল ভাই। লোকটা শিক্ষক হিসেবে কোয়ালিফাইড। দ্যাটস ইট। এখানে তো সে দিচ্ছে। পাউল ভাই, একটু আমরা certificate। আতিক ভাইকে একটু Last সুযোগ দিতে করছি, হবে। সুপ্রিম কোর্টের বিচারক, সচিবালয়, জি। ওনারাই বলুক সুপ্রিম কোর্টের বিচারক কারা আছেন এখন, কার আমলের নিয়োগ, এরা কারা, এরা দলীয় কিনা, এরা কোন দলের, হ্যাঁ, এরা কি করেছে। কাজেই এটা বিএনপি করবে না সচিবালয়, এমন কথা এখনো বিএনপি বলেনি। এবং এ ব্যাপারে আপনাদের সাথেও বিশেষ কমিটি পাউল ভাই, আপনাকে ধন্যবাদ। আতিক ভাই, লাস্ট বলি, জি। এই যে গ্যাস তেল দাম বেড়ে গেছে, সারা পৃথিবীর অবস্থা ওনার না, যদি সেটা আপনি না শুরুতেও জানেন, একবার বলেছেন এগুলা যে নিয়ে কথা হরমুজ বলে প্রণালী লাভ বন্ধ নাই। থাকার কারণে আমি একটু ওনার কথাই বলি, লাস্ট কথা আমি ওনারটাতে চলে যাই, যে ঢাকা কি নদীগুলো দখলমুক্ত, আমাদের সরকার এটা পরিকল্পনায় আছে। 6 মাসে পুরো 5 বছরের কাম পাউল ভাই, চাইলে ধন্যবাদ। তা আতিক হবে ভাই, না একটু ভাই। আপনি যদি উত্তর ঠিক আছে? দিতেন, এবং একই সাথে আর আপনার কাছে একটা আরেকটা আমি- last আমি- বলি, আমি শর্টে দ্রব্যমূল্য বলছি। ঊর্ধ্বগতি এবার যে হারে বন্যা হয়েছে, আপনি কম্পেয়ার করে দেখেন অন্য টাইমে এই সময়ে সবজি টবজি রেগুলার, আর যখনই আপনার ট্রান্সপোর্টেশন কস্ট গ্লোবালি বেড়ে গেছে, না, তেলের খরচ বাড়লে তো দ্রব্যমূল্যের সব দাম বেড়ে বাড়তেই গেছে। থাকবে, এটা তো স্বাভাবিক তারপরে ঘটনা। এবার অন্তত আপনি অন্যবারের মতো পেঁয়াজ 500 টাকা হয়ে যায়নি, লবণ 200 টাকা হয়ে যায়। আতিক ভাই, একটু যদি আপনি বলতেন। কৃষি বাবুল ভাই, ক্ষেত্রে আমাকে ভাই, একটু আমাকে সময় আমি দেন, একটা কথা সময় বলি, তো শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর রহমত, আই শুড হ্যাভ টু আপনি সে তো আমাকে- থ্যাঙ্কস টু আল্লাহ দ্যাট এই বৃষ্টিটাতে আচ্ছা, আমরা- আমাদের আমন চাষে এবার কিন্তু আমাদের বাবুল ভাই, 5 মিনিট আছে, একটু আতিক ভাই, বাবুল পরে ভাই, আমি আবার বাবুল ভাই, সঞ্জিতকে 1 মিনিট সময় দিতে চাই। কৃষকরা আমন আতিক ভাই, লাগাতে পারছে। আতিক ভাই, দেখা- মঞ্জু ভাই দেখা- আজকে একটা কথা বলেছেন এবি পার্টির চেয়ারম্যান, যে এখন গত নির্বাচনে সহিংসতা কম হলো, সংস্কার না হলে নির্বাচনে সহিংসতা আরো বাড়তে থাকবে, এবং সেই সহিংসতার জায়গা থেকে তিনি সতর্কতা দিয়েছেন। এটা খুবই স্বাভাবিক, এটা প্র্যাকটিক্যাল হবে। আপনি দেখবেন লোকাল ইলেকশন যখন আসবে, জাতীয় ইলেকশন আর লোকাল ইলেকশনে আকাশ পাতাল তফাৎ দেখা যাবে, এটা খুব অনুমান করা যাচ্ছে সহজে। দ্বিতীয় যেটা ভাই বলেছেন, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ যে অধ্যাদেশটা ছিল, যেটা ওনারা বাদ দিয়েছেন, ইন্টারিমের সময় বিচারক নিয়োগটা কিন্তু স্বচ্ছ হয়েছে, সেটা আমরা চেয়েছিলাম। এখন নাই মানে হচ্ছে আগামী দিনে সেই স্বচ্ছতা হবে না, এবং স্বচ্ছ ওনাদের সব হয়েছে, আমাদের বিচারক কোনো নিয়োগ হয় না, হলে ওনারা বাদ দিয়ে দিতেন। দ্বিতীয়, শিক্ষক নিয়োগ যেটা, দেখুন এটা আপনি কি চাচ্ছেন আসলে। শিক্ষক যদি আর ম্যানেজিং কমিটিকে দিয়ে দেন, ম্যানেজিং কমিটি বলেছেন তার কোনো যোগ্যতা রাখবে না, সে দল হলে সে সভাপতি দিতে পারবে। Circular বাংলাদেশের এটা সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশের আপনার কিন্তু সিদ্ধান্ত আজকে আপনি শিক্ষামন্ত্রী কোনে কিন্তু এই জানেন বিষয়ে ভাই, আমি বলেছেন। জানি না। শুনেন, শিক্ষামন্ত্রী বেকায়দা পড়ছেন তো, এখন আউট হয়ে গেল, এখন উনি অস্বীকার যাচ্ছেন এখানে। এটা কেন হবে? আপনি যেটা মূল জায়গা, শিক্ষক যদি আপনি বিবেচনা করেন ম্যানেজিং কমিটির হাতে, এটা লেনদেন হবে, কোনো সন্দেহ নাই। এবং বাংলাদেশে এখন শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি কিন্তু বিএনপি লোকেরাই, আমরা 1% কোথাও নেই। মানে আপনি সেখানে দিয়েছেন সভাপতি যোগ্যতা সিদ্ধি, মানে বহু জায়গায় আমি দেখেছি গ্রাজুয়েশন পার যদি আমি সভাপতি দেন, বহু জায়গায় এখানে আপনাকে সভাপতি 1 সেকেন্ড বিএনপি হতে বলবো, পারবে না। দ্বিতীয় হচ্ছে- আমার এলাকায় আমি ভাই, শুধুমাত্র ভাই, এলাকার গণ্যমান্য আচ্ছা, ভাই, লোককে দিয়েছি, সেটা কোনো ব্যতিক্রম, বিএনপির লোক মোস্ট যায়নি। ওয়েলকাম। আমরা সেটাই চাচ্ছি, শিক্ষক নিয়োগ আমি দেন, শিক্ষিত শিক্ষক ক্যাডেট নিয়োগে কলেজ থেকে রিটায়ার্ড কখনো করা শিক্ষককে মেধাবীরা দিয়েছি, কোথাও নিয়োগ পাবে রিটায়ার্ড না, ব্যাংকারকে তারা দলীয় দিয়েছি, নিয়োগ পাবে। রিটায়ার্ড দেখুন, শিক্ষককে দিয়েছি। বাইরে বলছেন বিএনপি করবে, 91 সালে বিএনপি ক্ষমতা আসার পরে জামাত যাকে নিঃশর্ত আমরা সমর্থন দিয়েছিলাম,
যে তিনি যে রূপরেখা ছিল, রূপরেখা কেয়ারটেকার সহ ওনাকে মেনেছে, আসলে পরে মেনেছেন, বাধ্য হয়ে মেনেছেন। তো আমাদের আগে থেকে, এবং আমরা আগে বলেছিলাম গণভোটটা আগে হোক, যদি গণভোটটা আগে হতো আজকে সংস্কার নিয়ে এরকম বেঁকে বসার কথা ছিল না। ওনারা একই দিন চেয়েছেন, ওনার মধ্যে দূরভিসন্ধি ছিল, একই দিন হবে, একটা মামু একটা মানবো না। তাহলে কেন হচ্ছে এখানে? যদি আগে হতো, যদি আগে পরে সেই ভিত্তিতে আমাদের ভোটটা হতো, তাহলে আজকে সংস্কার নিয়ে এরকম বিএনপি টালবাহানা করার সুযোগ সেখানে পেত না। ইলেকশন নিয়ে বলছি, দেখুন সন্ধ্যা 8টা পর্যন্ত যত ইলেকশনে ফলাফল হয়েছে, বেশিরভাগ জায়গায় জামাত জিতেছে। এরপরে 3 ঘন্টা ব্ল্যাক আউট করা হয়েছে। মিডিয়াগুলো আজগবি তারা রিপোর্ট দিয়ে দিচ্ছে। দেখলাম যে যেখানে আমাদের প্রার্থী বহু ভোটে এগিয়ে, না, সেখানে- মিডিয়াগুলো আজকে রিপোর্ট দিয়েছে, এটার কোনো প্রমাণ কি আছে? প্রমাণ কিনা? আছে, মানে ফলাফল প্রকাশ হয় নাই, এখনো 50 কেন্দ্র বাকি, অমুক বিজয়ী হয়েছে। এই যে মাইন্ডসেটটা মানুষ পরিবর্তন করে দেওয়া, এইরকম তো এটা আমরা দেখেছি ভাই, আমি বহু জায়গায় দেখেছি এটা। তো সেটাকে এবং আপনারা আমাদের- তথ্য প্রমাণ হাজির করেছেন আচ্ছা, কিংবা দায়ী আমরা করেছি করেছেন? যেটা, আমরা করেছি এটা, এবং ইতিমধ্যে এটা বিভিন্ন জায়গায় আমরা মামলাও করেছি। 50 থেকে 52টা আসনের মতো জায়গাতে গসামাজা হয়েছে, শুধুমাত্র দানেশের জায়গায় গসামাজা হয়েছে, গসামাজা নাই। বহু জায়গায় আমাদের এজেন্ডা যখন আগে বেরিয়ে চলে আসছে, পরে ভোটার পালা পাল্টে দেওয়া হচ্ছে, আমরা জানিছি সেগুলো। তো এটা হচ্ছে মূলত আজ নেক্সট যেটা আমরা বলবো যে সরকার যা উদ্যোগগুলো নিচ্ছে না, জনবান্ধব হচ্ছে না। আমরা পার্লামেন্টে কথা বলছি, অস্বীকার করছি না আমরা, কিন্তু সংস্কার নাকি পার্লামেন্টে কথা সমাধান হয়েছে। তো আপনি পার্লামেন্টে সমাধান করবেন না, 2 ঘন্টা আলোচনা হলো, আপনি করবেন। আর জনগণ তো শুনেন, রাজপথটা হচ্ছে সবচেয়ে ওপেন পার্লামেন্ট, এখানে কেউ কোনো মাইক সুইচ অফ করতে পারে না। যেই জনগণ 70% আমাদেরকে মতামত দিয়েছে, আমরা মনে করি জনগণের পার্লামেন্টে আমরা যাব, জনগণের পার্লামেন্ট বিজয়ী হবে, এবং সেই বিজয়ের মধ্যে দিয়ে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া অবশ্যই সরকার বাস্তবায়ন করতে বাধ্য হবে। এর থেকে ধন্যবাদ তারা আপনাকে কখনো আতিক ভাই। আমাদের পিছপা সময় হবেন একদম না। শেষ। ডক্টর জয়দীপ, আপনার কাছে জাস্ট 1 মিনিটে জানতে চাই, জনগণের পার্লামেন্টে যদি বিরোধী দল যায় এবং রাজপথ উত্তপ্ত করে, তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের গণতন্ত্র শক্তিশালী হবে, নাকি আবার মানে কোনো ধরনের ইসে পড়তে যাচ্ছে, কালো অন্ধকারের দিকে পড়ে না যাবে? দেখেন, আপনি যখন গণতন্ত্রের কথা বলবেন তখন অবশ্যই যেটা মানে সরকার দলীয় সংসদ সদস্য বলেছেন যে একটু 1 মিনিটে শেষ হ্যাঁ, করুন। রাজনৈতিক দল বা যে কোনো ব্যক্তি, তার তো কথা বলার স্বাধীনতা আছে। রাজনৈতিক দল রাজপথে থাকবে, এটা তো খুব অস্বাভাবিক কিছু না। কিন্তু একটা বিষয়ে যেটা দরকার, প্রয়োজন বা ভাবা দরকার সকল রাজনৈতিক দলের, যে জনগণের অস্বস্তি করে জনগণের জন্য কথা বললে সেটা আবার জনগণ কিভাবে মানে গ্রহণ করবে, এটাও আবার একটা বিবেচনার বিষয় আছে। ফলে সিদ্ধান্তগুলো তো রাজনৈতিক, ফলে মানে অরাজনৈতিক মানে ব্যক্তি হিসাবে সেটা আমি বলতে পারি না যে আসলে তারা কি সিদ্ধান্ত নেবে। কিন্তু মানে ওই ভাই, সিদ্ধান্ত শুধু রাজনৈতিক না, সিদ্ধান্ত পরলোকগামীও। টিকিটও বিক্রি করা হবে পরলোকের ট্রেনে ওঠার জন্য। আচ্ছা, তো ফলে মানে এই জায়গাটাতে আমার ব্যাপারটা হলো এই যে যা আপনি সংসদে করতে পারেন আলোচনা, সেটা আমার কাছে মনে হয় না যে রাজপথে নেমে জনগণকে ভোগান্তিতে ফেলার কিছু। আমি আবারও বলছি যে কথা বলার অধিকার তো সবারই আছে, সেই চিন্তা স্বাধীনতা, বাক স্বাধীনতা, বলার স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা ঠিক আছে, কিন্তু আপনি বলতে চাচ্ছেন যেটা সংসদে সংসদে তো আলাপ আলোচনা করার করার বিষয়, সেটি যেন বিষয় রাজপথে আছে। নিয়ে না হ্যাঁ। আসে। আতিক ভাই সেটি বলেছেন, তারা সংসদেও কথা বলবেন, আমরাও রাজপথেও চাই বলবেন। সেখানে সমাধান হোক। বাবুল ভাই, আতিক ভাই সমাধান না এবং হলে ডক্টর রাজপথে আসতে হবে জয়দীপ, না। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রত্যাশা করছি গণতান্ত্রিক যে অভিযাত্রায় যেই হাইওয়েতে আমরা আসলে উঠেছি 6 মাস ধরে, সেই হাইওয়েটা যেন মসৃণ থাকে, সেটি যেন আসলে কখনোই আর কোনো কাটা কিংবা ফাঁদে পরিপূর্ণ না হয়ে যায়, এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।